আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। টঙ্গীর ইজতেমা মাঠ দখল নিয়ে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 4 জন নিহত এবং উভয় পক্ষের অর্ধশত আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ইজতেমা মাঠ খালি করার নির্দেশ দিয়েছে সরকার। যে কোনো সহিংসতা এড়াতে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছেন ঢাকা ও গাজীপুরের পুলিশ কমিশনার। এনামুল কবির রূপম জানাচ্ছেন। তাবলিগ জামাতের দু গ্রুপের সংঘর্ষে হতাহতের পর দুপক্ষের নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। ঘটনার জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন, ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। সন্ত্রাসী হামলার মাধ্যমে সাদপন্থীরা যে মেসেজটা, যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আলোচনা শেষে সরকারের অবস্থান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে, যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। গুরুতর আহত জোবায়েরপন্থীদের অনেকেই হাসপাতালে ভর্তি না হয়ে আছেন কাকরাইল মসজিদে। দাওসুরি সব লইয়া পরে আমাদের মারছে, কোবাইছে, হাত পাও ভেঙে লইছে, গলার মধ্যে ছুরি ধরছে, জবাই করব, স্যার সাহেব আমির কো। আইন মোতাবেক সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। বলেছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভা সমাবেশ ও মিছিলে থাকছে নিষেধাজ্ঞা। জোবায়েরপন্থীদের অভিযোগ, সাদ কান্দালভির দেয়া বক্তব্য মুসলমানদের ঈমান ও আকীদার পরিপন্থী, তাই তাকে কোনোভাবেই ইজতেমায় আসতে দেয়া যাবে না। আমাকে যে আমি যদি না মানে, সে জাহান্নামে। সাদপন্থী যে মাওলানা আব্দুল্লাহ ওই কিতাব লিখছে, সাদ সাহেবকে আমির মানবে না, তার উপরে কতল ওয়াজিব। সাদ কান্দালভির ঈমান ও আকীদা সঠিক বলছেন তার অনুসারীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ কয়েকজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তবে ভারতের নাগরিক পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। হাইকোর্ট বলেছেন, ন্যায় বিচার নিশ্চিত করতে সঠিক তদন্ত ও স্বচ্ছ বিচার হতে হবে। মাজহুল হক মান্না জানাচ্ছেন। 2004 সালের 1 এপ্রিল সিইউএফএল ঘাট থেকে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। এ নিয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে কর্ণফুলী থানায় 2টি মামলা হয়। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 মামলার রায় দেন। অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়া সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী সহ 14 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়। এই রায়ের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের ওপর গত বছরের 6 নভেম্বর শুনানি শুরু হয়ে রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ। 4 জনকে একুইটাল দিয়েছেন। এই 4 জনের মধ্যে হলো মহসিনউদ্দিন তালুকদার সাহেব একজন, লুৎফুজ্জামান বাবর সাহেব একজন, তারপরে আরেকজন আছে হলো এনামুল হক, মেজর জেনারেল রাজ্জাকুর হায়দার। এই 4 জন খালাস। আর আপনার 8 জনের সাজা আপনার ওই যে 25B-তে ওটা ডেথ থেকে কমিয়ে এনে 10 বছর করেছেন। আর 2 জনকে একুইটাল দিয়েছেন, সেটা হলো ব্রিগেডিয়ার আব্দুর রহিম সাহেব আর মতিউর রহমান নিজামী সাহেব। রায়ে পর্যবেক্ষণ দেন আদালত। কোন একটা ট্রায়াল হওয়ার মূল উদ্দেশ্য হলো অপরাধের শাস্তি দেওয়া, আবার একই সাথে উদ্দেশ্য হলো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজা দেওয়া না হয়, এটাও ট্রায়ালের উদ্দেশ্য। এবং তিনি বলছেন যে পুলিশের দায়িত্ব হলো প্রপার ইনভেস্টিগেট করা, প্রপার আসামিদেরকে প্রপার এভিডেন্স আদালতের সামনে উপস্থাপন করা। পুলিশ যদি সেটি ব্যর্থ হয় তাহলে আদালতের সামনে খুব বেশি কিছু করার থাকে না। আইনজীবীরা জানিয়েছেন যে আসামিদের সাজা শেষ হয়ে গেছে, আইন অনুযায়ী
তারা মুক্তি পাবেন। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসায় নয় ৩১ দফা বাস্তবায়ন করে ভোটের অধিকার নিশ্চিত করে সব অন্যায় অত্যাচারের জবাব দিতে হবে। এজন্য সবাইকে প্রস্তুত হতে বলেছেন তিনি। ঢাকা বিভাগের ৩ জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, শুধু কথায় চিড়ে ভিজবে না, জনগণকে জবাবও দিতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে সারা দেশে কর্মশালা চলছে। ঢাকা বিভাগের দ্বিতীয় দিনে এই কর্মশালা ছিল টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরে। কর্মশালায় যোগ দেন কেন্দ্রীয় নেতারাও। ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশ্নোত্তরে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালার শেষের দিকে বক্তব্য রাখেন তিনি। আমাদের বহু সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে গত 15, 16, 17 বছরে। জুলাই আগস্ট মাসে আমাদের 500 জনের উপরে নেতা কর্মী সারা দেশে আমাদের খুন হয়েছে। আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের ৩১ দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যারা হয়তো আমার কথা শুনে বলবেন যে কি তারেক রহমান শুধু ভোট 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 কথা বলছে, হ্যাঁ, আমরা তো ভোটের কথা বলবো, আমরা তো রাজনীতি করি, আমরা একটি রাজনৈতিক দল, ভোটের কথা বলবো, এটা একটা নর্মাল ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। এখন কিন্তু শুধু কথায় চিড়া ভিজবে না। আপনারা আমাকে যেভাবে জিজ্ঞেস করেছেন, আপনারা মঞ্চে যারা আছেন আলোচকবৃন্দ, তাদেরকে যেভাবে জিজ্ঞেস করেছেন পুঙ্খানুপুঙ্খ, আপনাকে ঠিক জনগণকে সেভাবেই জবাব দিতে হবে। তারেক রহমান বলেছেন, বিএনপির লক্ষ্য ভোটের অধিকার নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 2026 সালের প্রথমার্ধে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জাম্বরি আন্দেল কাদিরের সঙ্গে বৈঠকে জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জাম্বরি আন্দেল কাদির কায়রোতে সেন্ট রেজিস হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন তারা। আলোচনার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশের নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কথা বলেন। এবছর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ে রেমিটেন্স প্রবাহ 26% বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের আলোচনায় তিনি বলেন, প্রবাসীদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। সাদি মাহমুদ জানাচ্ছেন, প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার। এই প্রতিপাদ্যে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রবাসীদের সব ধরনের হয়রানি বন্ধে কাজ করা হচ্ছে উল্লেখ করেন তারা। সেই সাথে অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে বলেও জানান। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর 176টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আহ্বান থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। দেশে বেশি রেমিটেন্স পাঠানোর জন্য 124 জন প্রবাসীকে সিআইপি মর্যাদা দেওয়া হয়। পরে তাদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। 3 ভাই একসাথে আলহামদুলিল্লাহ এই অ্যাওয়ার্ড পেয়েছি। আমরা নিজেকে খুবই গর্বিত মনে করতেছি। কৃষি কাজে ইনভেস্ট করি, এরপরে সফলতা অর্জন হতে আমরা
ইনভেস্ট করতে। এখন আমাদের 3টি কোম্পানি রয়েছে। আমার বাড়ি পটিয়া হাইদগা ইউনিয়নের, আমরা 3 ভাই একসাথে সিআইপি হয়েছি ওদের অবদানের দ্বারাই। ওরা কাজ করছে বিদায় আজকে আমরা এতটুকু আসতে পারছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাসী কর্মীর সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। নতুন প্রজন্মকে স্বাস্থ্যসম্মত পদ্ধতি মেনে রান্না করতে বলেছেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। রাজধানীর গুলশান বনানী জেলা গার্লস গাইডের প্রায় 300 শিক্ষার্থীকে সহজ পদ্ধতিতে তেহারি রান্না শিখিয়ে তিনি একথা বলেন। বনানী বিদ্যানিকেতনে গার্লস গাইড ক্যাম্পে যুক্ত হয়ে এই রন্ধনবিদের হাতে সরাসরি রান্না শিখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। লালা নসীন জানাচ্ছেন। বনানী বিদ্যানিকেতনের মাঠে গার্লস গাইডের এক ঝাঁক শিক্ষার্থীর বাৎসরিক ক্যাম্প। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের গুলশান বনানী গাইড জেলার প্রায় 3 শতাধিক গার্লস গাইড সদস্য এতে অংশ নেয়। সকলে মিলেমিশে দিন শেষে পরিশ্রম করে একটা ফল আনছি। আমরা সবার সাথে বন্ধুত্ব হতে পারছি, সবাইকে বুঝতে পারতেছি, দৈনিক কার্যক্রমগুলিকে বুলেটিনের মাধ্যমে তুলে ধরছি সবার কাছে। জীবনে চলার পথে প্রকৃতির সাথে সম্পর্ক রেখে যাতে মেয়েদের মনের বিকাশ ঘটে, তাদের নিজস্ব যে কার্যক্রম তার থেকে যেন তাদের বিকাশ ঘটে এবং মানুষ মানুষকে ভালোবাসবে। আয়োজনের দ্বিতীয় দিনে গার্লস গাইডের শিক্ষার্থীদের সহজ ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে মজাদার তেহারি রান্না করে দেখান বিশিষ্ট রন্ধনবিদ কেকা ফেরদৌসী। বরেণ্য এই রন্ধনবিদের হাতে রান্না করা সুস্বাদু খাবার খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গার্লস গাইড সদস্যরা। ওনার অনেক বড় ফ্যান, ওনার ভিডিও দেখে আর আজকে এখানে দেখে তো পুরো শক যে আমরা রান্না শিখতে পারলাম, নতুন একটা অভিজ্ঞতা হতে পারলো। এটা অনেক মজা হয়েছে আর মাংসগুলো খুব সফট, মানে অনেক মজা হয়েছে, ফ্লেভারটা অনেক ভালো। শিক্ষার্থীদের আগ্রহ দেখে আগামীতে এমন আয়োজনে আরও যুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কেকা ফেরদৌসী। আজকে ওরা আমি রান্না করেও দেখালাম, লাইভ শেষে আমি নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি, যার জন্য ওরা আসলে খুবই আনন্দিত আর আমিও খুব খুশি হয়েছি। ওদের সাথে অনেকখানি সময় কাটালাম আজকে ওদের কথাবার্তা শুনে। ছোট ছোট বাচ্চারাও দেখলাম যে এখন রান্না নিয়ে অনেক কিছু জানে। গুলশান বনানী গাইড জেলার 3 দিনের এই ক্যাম্প শেষ হবে বৃহস্পতিবার। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। আর স্পোর্টস আজকের মতো এ পর্যন্তই। চলে যাচ্ছে সংবাদের পরবর্তী অংশে। বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের 9 জেলার ঘর নির্মাণের সহায়তা দেবে সৌদি আরব। সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের অর্থায়নে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 630টি ঘর এবং 6195 প্যাকেট খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। সৌদি দূতাবাসে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে ডেপুটি হেড অফ মিশন আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম জানান, সবশেষ বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে যারা সত্যিকারের অসহায় এবং ঘর নির্মাণের সামর্থ্য নেই তাদের জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। Saudi Arabia always stands with those people who are affected by natural disasters and make sure that people who are mostly affected by these disasters get the help and support. We reaffirm the Kingdom's commitment to standing by the brotherly people of Bangladesh in these difficult circumstances, and we look forward to the success of this program. এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও খরা সহ যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে আগাম সতর্কবার্তা পাওয়ার নিশ্চয়তা চান উপকূলের মানুষ। ঢাকায় এক অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি সংস্থা উদ্ভাবিত তথ্য প্রযুক্তি ভিত্তিক সমাধানগুলো সরকারকে কিনে নেওয়ার পরামর্শ দেন তারা। ডিজিটাল ইনোভেশন ইন আর্লি ওয়ার্নিং সিস্টেমস বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্স ইন বাংলাদেশ শিরোনামে প্র্যাকটিক্যাল অ্যাকশন আয়োজিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমদুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের কর্মকর্তা এস এম আশিকুল ইসলাম এবং তামান্না রহমান। বেসরকারি সংস্থাটির উদ্ভাবিত হটলাইন নম্বর সহ বিভিন্ন প্রযুক্তিগত বিষয়গুলোর সুবিধাজনক দিক নিয়ে কথা বলেন সাতক্ষীরা, কয়রা ও ফরিদপুরের জনপ্রতিনিধিরা।
জলবায়ু বাজেটের সর্বোত্তম ব্যবহারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে বৈশ্বিক জলবায়ু আলোচনা বাংলাদেশের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। বলেন, আন্তর্জাতিক সংস্থা থেকে পাওয়া জলবায়ু তহবিলের অর্থের যথাযথ ব্যয় নিশ্চিত করতে হবে। কার্বন নিঃসরণ কমানো সম্ভব না হলে আরও অর্থ ব্যয় করেও বৈশ্বিক ক্ষতি রোধ করা যাবে না। উল্লেখ করে রিজওয়ানা বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে ন্যায়সঙ্গত ও সমতা ভিত্তিক আলোচনার উপর গুরুত্ব দিতে হবে। আমাদের আসলে প্রয়োজনটা কি সেটা বুঝতে হবে। এখন মিটিগেশনের কথা যদি আমরা বলি, এইবারও কিন্তু আসলে এইবার এজেন্ডাটাই তো ছিল, বলা হচ্ছে ক্লাইমেট ফিন্যান্স। আমাদেরকে তো রাজনৈতিক অবস্থানটা ঠিক করতে হবে। যেভাবে করে জীবনযাত্রা চলছে সেভাবে করে অর্থনীতি আর জীবনযাত্রা চলতে পারে না। যদি সেভাবে করেই চলে তাহলে এসব নেগোসিয়েশন আসলে বেশি অর্থ আমাদের জন্য বহন করবে না। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যে কাতারের দোহায় পুনরায় যুদ্ধবিরতির আলোচনা চলছে। এর আগে কয়েক দফা যুদ্ধবিরতির আলোচনা হলেও এবার ইতিবাচক দিক দেখছেন হামাস নেতারা। তারা বলছেন, ইসরায়েল যদি নতুন করে কোনো শর্ত না দেয় সেক্ষেত্রে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় বলছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 12,799 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল একটি বাফার জোন দখল ও সিরিয়ার বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করেছে। এ বিষয়ে সিরিয়ার মাউন্ট হারমানের চূড়া থেকে হিব্রু ভাষায় ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলি নিরাপত্তার জন্য সিরিয়ার এই অঞ্চল গুরুত্বপূর্ণ, তাই তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই এলাকায় সেনারা থাকবে বলে জানান তিনি। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদের নাটক জন্মদাগ। আফরান নিশো, মেহজাবিন এবং অর্ণব অন্তুর অভিনীত প্রেম ও প্রতারণার গল্পে সাজানো এই নাটক। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। এবারে কৃষি সংবাদ। নীলফামারীতে বসত ভিটায় মাল্টা চাষ শুরু হলেও এখন ছড়িয়ে পড়ছে আবাদি জমিতে। সবুজ সতেজ গাছে থোকায় থোকায় দুলছে বাড়ি মাল্টা 1। সুস্বাদু ও রসালো হওয়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা। নীলফামারী প্রতিনিধি আনোয়ার আলমের তথ্য ভিডিও চিত্রে আল মুকসেদ জানাচ্ছেন। নীলফামারীর জলঢাকার বাসিন্দা আশরাফুল কৃষি বিভাগের পরামর্শে 2017 সালে স্বল্প পরিসরে মাল্টার চাষ শুরু করলেও এখন 4 বিঘা জমিতে করছেন মাল্টার চাষ। প্রতি কেজি মাল্টা বাগান থেকে পাইকারি বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকায়। আমি জৈব পদ্ধতিতে এই মালটা চাষ করতেছি। গতবারে আমি 6.5 লক্ষ টাকা বিক্রি করছি। এবারে আমার গাছের ফল যেটা বাস্তবে আপনারা দেখতেছেন, আমার একটা আশা যে 20 লক্ষ টাকার উপরে আমি এই ফল বেচবো। মাল্টার চাষে উৎসাহিত হয়ে অনেকেই পরামর্শ নিচ্ছে আশরাফুলের কাছ থেকে। ওনার কাছে আমি পরামর্শ নিতে আসছি, যে ওনার কাছে পরামর্শ নিয়ে কিভাবে মাল্টার বাগানটা লাগা যায়, কতদিনের মধ্যে ফল আসবে, কতদিনের মধ্যে ফুল আসবে, ফুল আসলে কি ধরনের ওষুধ ব্যবহার করা লাগবে, এই জন্য আমি ওনার কাছে আসছি। মাল্টার চাহিদা বেশি থাকায় পাইকাররা প্রতি মন 5200 টাকায় বাগানে এসে কিনে নিয়ে যাচ্ছেন। সাইজটা ভাই মোটামুটি অনেক ভালো আছে, মালটা মিষ্টিও আছে, তাই আমি 5200 টাকা করে মন কিনলাম। কিনি দেখি যে বাজারে যদি গেল আল্লাহর রহমতে আরো চাহিদা বাড়ে, তাহলে উনিও যেমন লাভবান হবে, আমরাও বিক্রি করে লাভবান হব। অন্য ফসলের পাশাপাশি উঁচু ও বেলে দোআঁশ মাটিযুক্ত জমিতে মাল্টার বাগান করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
আশরাফুল মেম্বারের এই বাগানটি দেখে আমার জলঢাকা উপজেলায় আরও বেশি করে বাগান হবে এবং ভবিষ্যতে জলঢাকা উপজেলা থেকে শুরু করে সারা দেশেই একটি আলোড়ন সৃষ্টি করবে এই মালটা। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী। সমন্বিত মাল্টার বাগান বাড়ানোর জন্য সরকারের কাছে নানা উদ্যোগ নেয়ার দাবি চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দেশের নদী ও পরিবেশ রক্ষায় সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদার রিভার রিসার্চ ল্যাবরেটরির সেমিনারে পরিবেশ সাংবাদিকতার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। আব্দুল করিমের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলিমাল রাজি। দীর্ঘদিন ধরেই হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রের উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে আসছে হালদার রিভার রিসার্চ ল্যাবরেটরি। পাশাপাশি গবেষক, পরিবেশ কর্মী, সাংবাদিক ও হালদা নদীর উপর নির্ভর জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময় করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় নদী সংরক্ষণের সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এই সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ সাংবাদিক শৌমিক আহমেদ। আমাদের যে যারা এত সিনিয়র রিপোর্টার আছেন তারাও অনেক সময় কনফিউজড হন কোনটা প্রকৃতি নিউজ কোনটা নিউজ না। আবার এই সাংবাদিকগুলা যারা লোকালি কাজ করেন তারা এত অল্প টাকায় কাজ করেন যে তাদের পক্ষে যাওয়া সম্ভব না যে আমি 40 মাইল 50 মাইল দূরে একটা উপজেলায় একটা ঘটনা আছে, কোথাও নদী ভরাট হচ্ছে কিংবা দখল দূষণ আছে, তার পক্ষে এগুলো নিয়মিত ফলো আপ করাটা খুব টাফ। নদী সংরক্ষণে সাংবাদিকদের ভূমিকা নিয়ে কথা বলেন অতিথিরা। নদী সম্পর্কে জ্ঞান আহরণ করতে গেলে ঘরে বসে কিন্তু জ্ঞান আহরণ করতে পারবো না, ক্লাসরুমে বসেও জ্ঞান আহরণ করতে হবে পারবো না। আমরা নদী সম্পর্কে জ্ঞান আহরণ করতে গেলে আমাকে নদীতে যেতে হবে। জার্নালিজম ইটসেলফ ইজ এ টুল অফ রিভার কনজারভেশন। হালদা রক্ষায় বিভিন্ন সময় নেওয়া গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন আয়োজনের সভাপতি। নেচার কনজারভেশন এবং জার্নালিজম এই দুটা একটার সাথে অসম্ভব রকমের বন্ডিংস হিসেবে তৈরি হয়ে আছে। প্রকৃতি সংরক্ষণ বা জীববৈচিত্র্য সংরক্ষণ, নদী সংরক্ষণ কখনো জার্নালিজম ছাড়া পূর্ণতা পায় না। এখানকার স্টুডেন্টদের, শিক্ষার্থীদের মধ্যে যদি আমরা নদীর প্রতি রেসপন্সিবিলিটি তৈরি করতে পারি, নদীর চিন্তা যদি তৈরি করতে পারি, পেশাগতকরণে যখন ছড়িয়ে যাবা তোমার মধ্যে অবশ্যই নদী সংরক্ষণের বিষয়টা প্রায়োরিটি পাবে। হালদার রিভার রিসার্চ ল্যাবরেটরি ও রিভার ক্লাব আয়োজিত সেমিনারের সহযোগী বাংলাদেশ রিভার ফাউন্ডেশন ও গ্রিন প্ল্যানেট। হালদা নদী রক্ষায় অবদান রাখায় অতিথিদের সম্মাননা জানিয়েছে আয়োজকরা। আলিমাল রাজি, চ্যানেল আই, চট্টগ্রাম। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার গুমের অভিযোগ। আজ থেকেই তদন্তের নির্দেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ কয়েকজনের বিরুদ্ধে 5 বছর 4 মাস গুম করে রাখার অভিযোগ চিফ প্রসিকিউটরের অফিসে জমা দিয়েছেন মাইকেল চাকমা। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করায় তাকে গুম করা হয় বলে দাবি করেন তিনি। চিফ প্রসিকিউটর বলেছেন, ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে আজ থেকেই তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। মাজহুল হক মান্না জানাচ্ছেন। গুমের অভিযোগ দাখিল করতে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ইউপিডিএফ এর কর্মী মাইকেল চাকমা। এ সময় তার সাথে ছিলেন মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম এবং অধ্যাপক রেহনুমা আহমেদ। প্রসিকিউশনকে মাইকেল জানান, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে তাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে দীর্ঘ 5 বছর 4 মাস পরিবর্তন করে করে বিভিন্ন জায়গায় রাখা হয় তাকে। চলতি বছর 7ই আগস্ট মুক্তি পান তিনি। পার্বত্য চুক্তিটা আমরা কেন গ্রহণ করতে পারি নাই? চুক্তিটা বিরোধিতা করা মানে হলো আপনার রাষ্ট্রবিরোধী অপরাধ। যেহেতু সে তার, আমি মনে করি তার যে প্রতিহিংসার আমি শিকার হয়েছি, আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব। তার সাথে যারা যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। দাখিল করা অভিযোগের ভিত্তিতে কোন পদক্ষেপ নেওয়া হবে তা জানান চিফ প্রসিকিউটর। উনাকে যে গামছা দিয়ে তার চোখ এবং হাত বাঁধা হয়েছিল সেটাও তিনি সাথে করে নিয়ে এসেছেন। যখন তাকে ছেড়ে দেওয়া হয় এইভাবে চোখ বেঁধে হাত বেঁধে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয় এবং সেই অবস্থায় পরবর্তী সময় উনি যখন উদ্ধার পান তারপরে ওই গামছাগুলোকে তারপরে উনি গিয়ে আবার জঙ্গল থেকে সেগুলো আবার নিয়েও আসেন।
তো এই সব কিছু মিলে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব। চিফ প্রসিকিউটর জানান, এ পর্যন্ত পাওয়া গুমের অভিযোগের প্রত্যেকটির আলাদা তদন্ত হচ্ছে, তবে সব গুমের অভিযোগ একটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করবেন তারা। মাজহার মান্না, চ্যানেল আই, ঢাকা। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি এজেন্সির জন্য সর্বনিম্ন 1000 হজযাত্রী নির্ধারণে এজেন্সিগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে দেশের হজ এজেন্সিগুলো রাজধানীতে বুধবার জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। প্রতি এজেন্সির জন্য 100 হজযাত্রী নির্ধারণের দাবি জানানো হয় বৈঠকে। দাবি পূরণ না হলে এজেন্সিগুলো আগামী হজ কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে। বক্তব্য রাখেন ফরিদ আহমেদ মজুমদার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভোটের রোডম্যাপ নিয়ে তাদের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। রাজধানীতে বনানীর করাইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনীতে সালাউদ্দিন আহমেদ গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়া। সেই লক্ষ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। ক্ষমতার স্বার্থে ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে বিএনপিকে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির পক্ষে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রংপুর পাবলিক লাইব্রেরিতে গণসমাবেশে তিনি কথা বলেন। ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাশেমের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। রংপুর জেলার 8 উপজেলার ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও গণসমাবেশে ছিলেন। পিআর সিস্টেমের ব্যাপারটা আমরা বারবার বলেছি, সমস্ত রাজনৈতিক দলগুলো বলতে গেলে সবাই একমত পোষণ করেছে, কিন্তু বিএনপি তারা এটাকে পছন্দ করছে না। কারণ তাহলে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না, আর ফ্যাসিস্ট হতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হিন্দু মুসলমান পাশাপাশি ভাইয়ের মতো বসবাস করে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, এদেশে সংখ্যালঘুরা তেমনই নিরাপদ। যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। টুকু বলেন, 71-এ যুদ্ধ করেছেন এদেশের মানুষ, আর ক্রেডিট নেয় ভারত। আগস্ট পর্যন্ত গাছের পাতাও আওয়ামী লীগ ছিল, কিন্তু 5ই আগস্টের পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। ঠিক এই যে আওয়ামী লীগের চরিত্র, এই চরিত্র কিন্তু নতুন না। 15ই আগস্ট এত বড় একটা নির্দয় হত্যা হয়েছিল। হত্যার আগের দিন পর্যন্ত দেখেছি বাংলাদেশের ঢাকার গাছের পাতাগুলি পর্যন্ত বাচ্চা। যেই 15 আগস্ট হলো, কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 30তম বর্ষপূর্তি উপলক্ষে গুলশানের একটি হোটেলে প্রীতি সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ আইসিসিবি। অনুষ্ঠানের শুরুতে আইসিসিবি 30 বছরের পথ চলা নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। স্বাগত বক্তৃতা করেন আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান। সে সময় ছিলেন আইসিসিবির সহ-সভাপতি এ কে আজাদ, মহাসচিব আতাউর রহমান, মহাব্যবস্থাপক অজয় বি সাহা, ঢাকাস্থ ভারত, নেদারল্যান্ডস, ভিয়েতনাম, মালদ্বীপ, ব্রুনেই দূতাবাসের প্রতিনিধি সহ ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী লুইপা।
promotion of foreign trade and investment, trade policy reviews, business dialogues, seminars and workshops, both at home and abroad, on related policy issues, harmonization of trade law and rules, legal reforms, updating businesses with the ICC rules and standards for cross-border business transactions. দীর্ঘ পদোন্নতি জট এবং আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন সহ 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের শিশু বিশেষজ্ঞরা। জেনারেল পেডিয়াট্রিক্স শিশু ও পেডিয়াট্রিক্স সাব স্পেশালিটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পদোন্নতি জটের প্রতিবাদ জানানোর পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে অন্য ক্যাডারের মতো ইন সিটু ওএসডি অ্যাটাচমেন্টের মাধ্যমে পদোন্নতির দাবি জানান তারা। রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধন হলো পেমেন্ট গেটওয়ে পেপারলেস। অনলাইন পেমেন্ট মার্চেন্টের গ্রাহকরা খুব সহজেই পেপারলেসের মাধ্যমে ই কমার্স পেমেন্ট করতে পারবেন। এছাড়াও গ্রাহকদের জন্য ইএমআই এবং কিউআর কোড পেমেন্টে আরও সহজ হবে। সন্ধ্যায় রাজধানীর মহাখালীর এসকে টাওয়ারে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক তাসফিক নেওয়াজ, সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, পেপারলেসের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, বিজনেস হেড অর্ণব আদিত্য মামুন সহ বিশিষ্টজনেরা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। জেদ্দায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। কনসুলেট চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। বিনামূল্যে স্বাস্থ্য সেবা সহ বিশেষ সেবা দেয়া হয়েছে। এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তার উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এবার খেলার খবর।